ডক্টর ইউনূস তো ফ্রম দ্য ডে ওয়ান লোপাপা বলেছেন প্রত্যেকটা কাজ ছিল তার বেআইনি, সমর্থনযোগ্য না। এবং কোনোদিন যদি দেশে আইনের শাসন হয় আপনি দেখবেন এগুলো এক কলমে খোঁজা সব হয়ে যাবে, তখন তারা জীবিত থাকবেন না। যেমন তাদের ভিতরে নিন্দা প্রস্তাব নেওয়া হওয়ার পরও কিন্তু বিভিন্ন শাসক শ্রেণী কিন্তু এটা করে। আগে কিন্তু জিয়া রহমানের একসাথে অনেক জিনিস কিন্তু সংবিধান বিরোধী ছিল, বাদ দেওয়া হয়েছে, কন্ডেম করা হয়েছে, কিন্তু চোরান আসনে ধর্মের কাহিনী বারবার কিন্তু এই সমস্ত অশুভ শক্তিগুলি আসে, আমাদের দেশটাকে পিছিয়ে নিয়ে যায়, আবার আমাদের দেশটাকে 100 বছর পিছিয়ে নিয়ে যাচ্ছে। যখনই একটা সরকার আসে, নতুন একটা সরকার আসে, তখন পুরনো সরকারের সাথে কম্পারিজন হতে থাকে। 17 বছর 16 বছর সবাই শেখ হাসিনা সরকারকে দেখেছে, তারপরে ভয়ঙ্কর দানবের মতো একটা 18 মাসের সরকার, অবৈধ সরকারকে দেখেছে, দানব। এখন এই দানব এতদিন নোবেল শান্তির ইয়া, এবং সে হার্ভার্ড বলেন, অক্সফোর্ড বলেন, পৃথিবীর বড় বড় ইউনিভার্সিটিতে যায় লেকচার দিচ্ছে, ইউনূস, ডক্টর মোহাম্মদ ইউনূস আসছে, এক ধরনের একটা হাইপ তাকে নিয়ে তৈরি করা হয়ে গেছে। যখন ইউনূসের বদনাম হয় আলটিমেটলি এটা বাংলাদেশের বদনাম হয়। ইউনূসকে ওরা তো, যদি আজকে ভাবতাম ইউনূসকে আন্তর্জাতিক ভাবে এমবার্গো দেওয়া হতো, তাকে বিদেশে তার অ্যাসেট গুলো ফ্রিজ করা হতো, তাহলে কিন্তু আমরা ভাবতাম, কিন্তু এই জিনিস আপনারা প্রত্যাশা করবেন না। রাষ্ট্রপতি হচ্ছে একদম সর্বোচ্চ একজন ব্যক্তি, আমাদের ক্রাউন। এটার কিন্তু অনেক মনে হয় আপাত দৃষ্টিতে পাওয়ারলেস, ইটস অর্নামেন্টাল, বাট ইট ইজ নট। যখন নাকি একটা ক্রাইসিস আসে, দেশের একটা সংকটকালীন সময় আসে, তখন বোঝা যায়, জানা যায় যে রাষ্ট্রপতির করণীয় কি এবং রাষ্ট্রপতির কতটুকু পাওয়ার আছে, যে পাওয়ার দিয়ে সেই আদেশ বলে অনেক কিছুই করে ফেলা সম্ভব, আপসাইড ডাউন করে ফেলা সম্ভব। আমি যখন কথা বলি আমি খুব একটা টার্মিনোলজি ইউজ করি না, বা ভিতরের অনেক কিছু আমি বলি না, কারণ আমার কাছে মনে হয় আমি যদি 106 ধারা বলি বুঝবে না মানুষ। আমি যে কথাটা বলতে চাই সেটা আমি তাদের মতো করে বলার চেষ্টা করি, যেন আমার অডিয়েন্স বুঝে। আমি বললাম যে তার ওনার পাওয়ারটার কথা। এবার আপনি বলছেন মানবাধিকার ডেফিনেটলি লঙ্ঘন হয়েছে, একজন রাষ্ট্রপতিকে আপনি অবরুদ্ধ করে রেখেছেন, ইটস এ ক্রাইম। একজন রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তিকে একটা সরকার, অবৈধ সরকার, ইউনূস সরকার অবরুদ্ধ করে রেখেছিল, তার সমস্ত নাগরিক অধিকার হরণ করেছিল, এগুলো তো অপরাধ। এবং ইউনূসের যে 18 মাসকালীন যে সময়, যে অপরাধ, মানে এ টু জি পুরোটাই অপরাধ। সে যা করেছে, তার পরিষদ যা করেছে, উপদেষ্টা মন্ডলী, তার সাথে পক্ষে যারা ছিল, প্রকাশ্যে বলছে আমরা মানুষকে পুড়িয়ে মেরেছি, প্রকাশ্যে বলছে আমরা মেট্রো রেল পুড়িয়ে দিয়েছি, প্রকাশ্যে তারা স্বীকার করছে, তাদের মানুষের ছেলে পেলেরা স্বীকার করছে অপরাধ। এরপরে মানে নির্বাচনের পরেও সার্জিস আলম বলছে যে ইউনূস সাহেব কি ছিল সেটা এখন বোঝা যাবে, আমরা যা ইচ্ছা করছি, এখানে চলে যাচ্ছি, ওখানে চলে যাচ্ছি, হম্বিতম্বি করছি। মানে একটা মানে ভয়ঙ্কর বিশৃঙ্খল একটা গথম সিটি উনি বানিয়েছিলেন। সেখানে ওনার রাজত্ব, ওনার ত্রাস কায়েম করার জন্য উনি যুব সমাজের একটা অংশকে ব্যবহার করেছেন। সেটার ভিকটিম অবশ্যই রাষ্ট্রপতি, এটাতে কোনো সন্দেহ নাই। এখন আমি একটু এবার অন্য প্রসঙ্গে চলে যাই। আমি জানি মেজরিটি যা বলবে সেটার সাথে আমার মিলবে না আমার কথা, বাট এই জন্য তো আপনি আমাকে ডাকছেন, সেটাই তো বলবো। আমাদের যে রাষ্ট্রপতি, এই পদটা এরকম, এখানে আপনার কমপ্লেন কেউ শুনবে না, আপনার কান্না কেউ শোনার কথা না, রাইট টাইমে আপনাকে দাঁড়াতে হবে। ইউ টোক দ্য ওথ, আপনি ওথ নিয়েছেন, আপনি দায়িত্ব নিয়েছেন। কার দায়িত্ব নিয়েছেন? রাষ্ট্রের দায়িত্ব নিয়েছেন। আপনি যদি জানেন যে আপনার ব্যাকবোনের জোরটা একটু কম, তাহলে আপনি দায়িত্বটা নিতেন না, আপনি বলতেন না অত বড় আসনের জন্য কোনো ক্রাইসিস যদি আসে আমি তো পারবো না, রাইট? ওনার এই যে পুরা চিঠিগুলো, সাক্ষাৎকারটা, এত কন্ট্রাডিকশন আমার কাছে লেগেছে, এত কন্ট্রাডিকশন আমার কাছে মনে হচ্ছে উনি যেন কমপ্লেনের ঝুলি নিয়ে বসেছেন। এটা তো আমরা সবাই জানি, যে দেশে ইউনূসের আমলে আগুন দিয়ে পুড়িয়ে মারে ফেলা হয়, কিছুই হয় না, মব সন্ত্রাসকে বলে প্রেশার গ্রুপ, সেই দেশে এগুলো তো হয়েছে ওনার সাথে, আমরা জানি। উনি কি করেছেন? কিন্তু এট দ্য সেম টাইম উনি বলেছেন যে ওনাকে প্রোটেক্ট করেছেন, ওনার সাথে কথা হয়েছে, মানে 7 তারিখে ইউনূস আর আসার আগ পর্যন্ত উনি এবং সেনাবাহিনীরা মিলে ওনারা সমস্ত কিছু মেনটেইন করেছেন, ওনারা সমস্ত সিচুয়েশন হ্যান্ডেল করেছেন, নাহলে আরো খারাপ হয়ে যেত, নানাবিধ কথা। তাহলে এখানে ওনার রোলটা কোথায় ছিল? অনেকে বলছে তাহলে কি উনি মরে যাবেন? প্রয়োজন হলে হয়তো উনি, ওনার সামনে উনি থাকা অবস্থায় 32 নম্বরটা ভেঙে ফেললো,
উনি তো বলতেছেন যে ওনাকে সেনাবাহিনীরা সমর্থন দিয়েছে। উনি কি, আমি ধরে নিচ্ছি যে ওনার সাথে তাহলে সেনা প্রধানের খুব ভালো সম্পর্ক ছিল, ওনাকে তো প্রোটেক্ট করেছে, ওনাকে 3 বাহিনী প্রোটেক্ট করেছে, ওনাকে 9 ডিভিশন প্রোটেক্ট করেছে। তাহলে উনি যখন নাকি বুলডোজার আসছিল, উনি তো বলবেন এই কাজটা কিন্তু করতে দেওয়া যাবে না, প্রতিহত করতে হবে। এটা তো রাষ্ট্রের জাতির, উনি বলছেন ওনার ছবি নামিয়ে ফেলেছে, জাতির জনকের কথা তো একবারও বলে নাই। জাতীয় জনকের ছবি তো থাকতে হবে, কনস্টিটিউশন পারমিট করে। উনি উনার কমপ্লেন গাইছেন। আমি দেখছি আমার যে ওনার যে এক্সিকিউটিভ প্রধানমন্ত্রী, ওটা নিয়ে তো উনি কোনো কথা বলেন নাই। উনি আমার জাতীয় জনক নিয়ে তো কোনো কথা বলেন নাই, বঙ্গবন্ধুকে নিয়ে তো উনি একটা কথাও বলেন নাই। ওইটা তো ওনার রেসপন্সিবিলিটির মধ্যে পড়ে, রাষ্ট্রকে রক্ষা করা তো ওনার দায়িত্বের মধ্যে পড়ে। এবং ওনার অবভিয়াসলি এরকম একটা মেটিকুলাস ডিজাইন হয়ে গেছে, এত কিছু হয়ে গেছে, সবকিছু তো ইজি হবে না, এটাই তো স্বাভাবিক, এটা আমরা সবাই জানি। বাট আমি জানতে চাই ওনার ভূমিকাটা আসলে কি ছিল। উনি যতদিন কথা বলেন নাই, ওনাকে নিয়ে খুব একটা আমার মানে কি, আমি বুঝে গেছি যে এত ভীতু লোক, মানে ভীতু না কম্প্রোমাইজ আমি জানি না। কারণ যখন নাকি শেখ হাসিনা সরকারটা পড়ে গেল, এইভাবে পড়ে যাওয়াটা, আমি সরকার বদল হবে, দুইটার মধ্যে পার্থক্য আছে, সরকার বদলানো, একটা সরকার দিয়ে আরেকটা সরকার আসবে, সেটা এক জিনিস। কিন্তু যেই ডিজাইন করে জঙ্গি বাহিনী সরকারটাকে ফেলে দিল, এই পদ্ধতিটা তো ঠিক নয়। এবং এই পদ্ধতিটাতে ওনার কথা বারবার ওনার বক্তব্যগুলো বারবার শুনে, আমি এটা চর্বিত চর্বণ করতে চাই না, কন্ট্রাডিকশন আছে। আমি আবার আসবো আপনার কাছে, এইখান থেকে আবার আপনার কাছে শুনবো। শফিকুর রহমান অনু, আপনি তো কূটনৈতিক হিসেবে দায়িত্ব পালন করেছেন, এখনো আপনার আন্তর্জাতিক বিভিন্ন পর্যায়ে বিভিন্ন ভাবে যোগাযোগ আছে। আপনি ডক্টর ইউনূসের বিরুদ্ধে বা ইউনূসকে এই অবৈধ ক্ষমতা যত তাড়াতাড়ি তিনি এখান থেকে বিদায় নেন, সেই জন্য যারা দেশের বাইরে কাজ করেছে তাদের মধ্যে আপনি অন্যতম একজন সংগঠক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এই আমরা যারা, আপনারা সবাই এই ডক্টর ইউনূসের বিরুদ্ধে যত অভিযোগগুলো গত 18 মাসে যে পরিস্থিতি তিনি করেছিলেন, সবাইকে বিভিন্ন আন্তর্জাতিক পর্যায়ে চিঠিপত্র লিখে জানান দেওয়া হয়েছে। আপনি নিজেও অনেক কিছু করেছেন। তো আন্তর্জাতিক মহল, মানবাধিকার সংস্থা যারা কাজ করেন, সবাই ডক্টর ইউনূসের 18 মাসের যে চিত্র বিভিন্ন মাধ্যম থেকে জেনেছিল, আর এখন রাষ্ট্রপতি নিজ মুখে যখন এই তথ্যগুলো আরো কনফার্ম করলেন, এখন তাহলে ডক্টর ইউনূসের অবস্থাটা বাইরে কেমন হবে, এটা আপনার কাছ থেকে এই অংশটা একটু শুনতে চাই আর কি। ধন্যবাদ তৌফিক মারুফ ভাই, ধন্যবাদ বাবা। আপনার খুব সুন্দর এবং গোছানো এবং তথ্যপূর্ণ বক্তব্য শুনলাম। তৌফিক ভাই যে বিষয়টা বলেছেন, আমি আগেও বোধহয় কার সঙ্গে কথাবার্তা বলেছি। আজকাল মানে আমাদের কূটনৈতিক সম্পর্ক কিন্তু বেশিরভাগ হচ্ছে অর্থনৈতিক কূটনীতি। আগে কূটনীতি বলতে যেটা বোঝা যেত, কিন্তু এখনকার কূটনীতি হচ্ছে অর্থনৈতিক কূটনীতি। তবে তার উপরে আমাদের বিশ্ব মোড়ল একজন আছেন আমেরিকা, তার কাছে ওইটা প্রথম দিকে ওইটা গণ্য না, কিন্তু আলটিমেটলি কিন্তু অর্থনৈতিক দিকটাই ওরা কাভার করার চেষ্টা করে। তাই অন্যান্য দেশগুলো যারা আছেন, ডক্টর ইউনূস সম্বন্ধে একটা হাইপ ক্রিয়েট করা হয়েছিল আমেরিকার মাধ্যমেই, তাদের একটা বিশেষ উদ্দেশ্য, কিংবা বাংলাদেশ বিরুদ্ধে একটা সাম্রাজ্যবাদী গ্রুপ যেটা আছে তারাই করেছিল। আমরা ইউনূসকে আমরা প্রথম দিকে এত চিনতে পারিনি, কিংবা যদিও আমাদের একজন নোবেল লরিয়েট শান্তিতে একটা বিতর্কিত জিনিস আছে, অর্থনীতি, উনি অর্থনীতি শিক্ষক, অর্থনীতির উপর কাজকাম করেছেন, অর্থনীতির উপর নোবেল পেলেও আমরা কিছুটা, তবুও নাইম আমার চেয়ে কানামা ভালো, তার জন্য আমরা ওনাকে কিছু সম্মান করতাম। কিন্তু পরবর্তীতে ওনার কার্যকলাপগুলি যখন আরো বেশি স্পষ্ট হয়ে আসলো, তখন আমরা দেশীয় পরমণ্ডলে ওনার সমালোচনা করতাম, আন্তর্জাতিক পরমণ্ডলের সমালোচনা আমরা করতাম না, বিভিন্ন কারণে, যেটা নিজের ঘরের জিনিস বাইরে জানা উচিত না। কিন্তু 2005-এর 2024-এর 5 আগস্ট পর্যন্ত উনি আন্তর্জাতিক পর্যায়ে চলে গেছেন, উনি নিজেই ওনাকে লেবেল করে আন্তর্জাতিক ভাবে। এবং আমরা আজকে যেগুলি জানছি, এগুলি কিন্তু আমরা আগে কিছুটা আন্দাজ করতে পেরেছিলাম, কিংবা ওই বিশ্ব মোড়লা কিন্তু জানতো এটা, এবং প্রতিটা জিনিসেই বা ওনারা জানতো দেশ কিভাবে চলছে, দেশ কিভাবে, এবং ওনার চেহারা দেখে বোঝা যেত যে উনি কি অবস্থা। ওনার অফিস থেকে এবং ছবি নামিয়ে ফেলছে, ওনার কিছু করার ছিল না। এই সমস্ত দিকগুলি দেখে
তারাও দেখছে, তারা বলছে, কিন্তু যেহেতু এগুলি ওরা ওই যে আমাদের দেশের সাথে অর্থনৈতিক সম্পর্কটা ওরা প্রাধান্য রাখতে চায়, ওরা যে সরকার আসবে সেই সরকারের সাথে ব্যবসা বাণিজ্য করতে চায়। তাই রাজনৈতিক দিকটা ওরা খুব প্রকট ভাবে যে ওরা ধরবে এবং তার জন্য কি কন্ডেম করবে সে অবস্থায় কিন্তু না। আমি যেমন একটা উদাহরণ দিয়ে বলতে পারি, 2004 সালে 21 আগস্টে যখন আওয়ামী লীগের তখন আওয়ামী লীগের সভাপতি এবং বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনার উপর গ্রেনেড হামলা হয়েছিল, অনেক কষ্টে করে কিন্তু তখনকার নিউজিল্যান্ডের ফরেন মিনিস্টারটা কন্ডেম করে একটা বিবৃতি দিয়েছিল। ঠিক তেমনি ভাবে 1/11 এর পরেও কিন্তু আমরা সরকারের কাছ থেকে তেমন আশা করতে পারিনি, কিন্তু অন্যান্য আন্তর্জাতিক ফোরাম থেকে আমরা শেখ হাসিনার অ্যারেস্ট এবং তার মুক্তির ব্যাপারে আমরা কিছু স্টেটমেন্ট, কিছু পদক্ষেপ নিয়েছিলাম। কিন্তু তারা যখন পার্সোনালি কথাবার্তা বলে আমাদের সাথে, তারা কন্ডেম করে, কিন্তু বলে শফিক আমরা একটা দেশে ক্ষমতাসীন সরকারের বিরুদ্ধে আমরা অবস্থান কখনো প্রকাশ্য অবস্থান নেই না, নিতে পারি না, যদি না খুব চরম পর্যায়ে না যায়। তার প্রমাণ কিন্তু 1971 সালে দেখেন, 1971 সালে আমাদেরকে পাকিস্তান আর্মি, পাকিস্তান সরকারের বিরুদ্ধে আমাদেরকে কয়টা সরকার প্রত্যক্ষভাবে সমর্থন করেছে কিংবা স্বীকৃতি দিয়েছে? প্রত্যক্ষভাবে সমর্থন করেছিল ভারত ফ্রম দ্য ডে ওয়ান, কিন্তু স্বীকৃতি দিয়েছে কিন্তু 6ই ডিসেম্বর 1971 সালে, 16 ডিসেম্বর চূড়ান্ত বিজয় আগে, তারপরে অন্যান্য দেশ। তাই আন্তর্জাতিক ভাবে কিন্তু ডক্টর ইউনূসের অবস্থা খারাপ এবং তারাও জানে, এবং তারাও অনেক সময় ওরা জানে সে আমেরিকান পাপেট। অন্যান্য দেশগুলো, নিউজিল্যান্ডের লোকজন জানে ও ইজ এ ম্যান অফ ইউএসএ। ইভেন পাকিস্তানের যখন কথাবার্তা বলি, বলে হ্যাঁ দেখো শফিক, পাকিস্তানও ঠিক এরকম করেছে, ওরাও আমরা যখন আমরা নিজের পায়ে দাঁড়াতে যাচ্ছিলাম তখন ওরা ইমরান খানকে সরিয়ে দিয়েছিল, তোমাদের সেটা করছে, এটা বুঝে ইন্ডিয়া তো অবস্থান আছেই। তাই এইগুলি আমি এটা অবশ্যই, কিন্তু আবার আলটিমেটলি দিন শেষে আমি তো বাংলাদেশের নাগরিক, আমার পরিচিত বাংলাদেশে। যখন ইউনূসের বদনাম হয়, আলটিমেটলি এটা বাংলাদেশের বদনাম হয়। ইউনূসকে ওরা তো, যদি আজকে ভাবতাম ইউনূসকে আন্তর্জাতিক ভাবে এম্বার্গো দেওয়া হতো, তাকে বিদেশে তার অ্যাসেট গুলো ফ্রিজ করা হতো, তাহলে কিন্তু আমরা ভাবতাম। কিন্তু এই জিনিস আপনার প্রত্যাশা করবেন না। আপনি আরেকটা জল জ্বলন্ত একজন, আমি একটু যে নিষেধাজ্ঞা না দেখ বা তার সম্পত্তি ফ্রিজ না করুক, কারণ এক একটি দেশের এক একটি আইন আছে, সেই আইন অনুযায়ী চলবে, কিন্তু অন্তত পক্ষে উনি কি এখন একটু প্রশ্নের মুখে পড়বেন না? ওনার বিদেশি বন্ধু বান্ধবরাও কি ওনাকে প্রশ্ন করবে না যে তোমার বিরুদ্ধে তো এতদিন অন্য আওয়ামী লীগের লোকজন বলছে বা অন্যরা বলছে, কিন্তু এখন তো রাষ্ট্রপতি নিজে অভিযোগ করলো, এই প্রশ্নের মুখে উনি পড়বেন কিনা? সেই জায়গাটায় উনি অন্তত পক্ষে নিজের কাছে কি অবস্থায় থাকবেন? উনি একটা বিবেকহীন মানুষ, নাহলে 85-86 বছর বয়সে এতগুলি দেশের বিরুদ্ধে এতগুলি খারাপ কাজ করতে পারতেন না। ওনাকে একটা মানুষের কত সম্পদ দরকার, কত বিলিয়ন টাকা দরকার, এবং ওনার সেই আসলে ওনার সেই চেতনাটা, আর ওনার তো আপনি দেখেছেন ওনার আত্মজীবনী পড়েছেন, উনি ছোটবেলার থেকে ওনার মনোভাব হচ্ছে এই চুরি করা, বাটপাড়ি করা, তার জন্য বাটপাড়ি ইউনূস অনেকে বলতো। তাই আমি বলছি যে এইটা ঠিক, এবং আমি সেই জিনিসটা আপনার দর্শক শ্রোতাদের বলতেছি যে আমরা বিশ্বের কাছে তার বিরুদ্ধে তেমন, তার বন্ধু যারা ক্লিন্টন গ্রুপ কিংবা তার আরো কিছু যে একটা বন্ধু যারা আছে, এবং তারা মেনলি বাংলাদেশ বিরোধী, তারা ওকে আগলে রাখবে, কিন্তু তাদের একজন পাপের দরকার। তারা কিন্তু দেখবেন এই বাইডেন কিংবা আমেরিকান প্রশাসন, ডিপ স্টেট আমাদের বিরুদ্ধে এত সমালোচনা, এত সক্রান্ত করেছে, কিন্তু বছর দুয়েক আগে যখন বাংলাদেশের প্রাইম মিনিস্টার শেখ হাসিনার সঙ্গে যখন নয়াদিল্লিতে দেখা হয়েছিল, কি স্বতঃস্ফূর্ত ভাবে ছবি তুলেছেন, সেলফি তুলেছেন। তাই এই জিনিসগুলি ওদের হচ্ছে ডুয়েল রোল, কিংবা আমি একটা বলি ওদের স্ববিরোধিতা। আরো অনেক জিনিস আছে, আমরা যে জিনিস বলি অনেক সময় চলে যাবে। ওরা আন্তর্জাতিক বিশ্বকে আমরা যতদূর নীতিবান মনে করি ততদূর নীতিবান ওরা না। এই লোক আবার যে দেশে আছেন, কানাডাতে আছেন, বঙ্গবন্ধুর খুনিদেরকে ওরা ফেরত দিতে চায় না, মানবাধিকার লঙ্ঘন হবে। কিন্তু ওরা যে যখন নিরপরাধ শিশুকে, রাসেলকে মারলো, নিরপরাধ বেগম মুজিবকে মারলো, নিরপরাধ শেখ জামালকে মারলো, নিরপরাধ শেখ জামাল স্ত্রীকে মারলো, তখনকার মানবাধিকার জিনিসগুলো কিন্তু ওরা চিন্তা ভাবনা করে না। তাই ওরা ডাবল স্ট্যান্ডার্ড ওদেরটা। তাই আর যেহেতু আমরা আর্থিকভাবে ওদের সমকক্ষ না, কিন্তু যেদিন অর্থনৈতিকভাবে সমকক্ষ হবো তখন দেখবেন ওরা আমাদের সঙ্গী করে চলবে। ভারতের অবস্থা দেখেন, 20 বছর আগে, 15 বছর আগে সকল ক্ষেত্রে, অর্থনৈতিক বলেন, সামাজিক বলেন, এবং ক্রীড়া ক্ষেত্র বলেন, ভারতকে যেভাবে আন্ডারমাইন করতে, এখন কি ভারতকে পারে? না, পারে না। তাই ইনশাল্লাহ আমরা যদি সেই সক্ষমতা অর্জন করতে পারি, এবং সেটাই জননেত্রী শেখ হাসিনা করতে চেয়েছিলেন,
এবং সেটা যদি করতে পারি, আন্তর্জাতিক জনমত আমাদের পক্ষে থাকুক বা না থাকুক, আন্তর্জাতিক ভাবে আমরা আমরা আমাদের নিজের অবস্থান আমরা গড়ে নিতে পারবো। শুধু একটা সামান্য তথ্য দিয়ে বলতে পারি, 2018 সালে বাংলাদেশ গভর্নমেন্ট নিউজিল্যান্ড গভর্নমেন্ট কাছে অ্যাপ্রোচ করেছিল যে নিউজিল্যান্ডের যে সমস্ত বাংলাদেশি নাগরিকরা বাংলাদেশ থেকে বিভিন্ন টাকা পয়সা নিয়ে কিংবা অবৈধ টাকা পয়সা নিয়ে এখানে এসেছে, ওরা বলে ইনভেস্টমেন্ট ক্যাটাগরি পার্মানেন্ট রেসিডেন্সি নিয়েছে কিংবা বাড়ি করে, তাদের সম্বন্ধে তথ্য দেওয়ার জন্য। আপনি বিশ্বাস করেন, নিউজিল্যান্ডের দেশ তারাও কিন্তু অস্বীকার করেছে, নিবে না। ঠিক তেমনি কানাডা, বেগমপাড়া যারা আছেন, এটা দিবে না। ওরা জানে না যে ইনভেস্টমেন্ট ক্যাটাগরির যে এটা পার্মানেন্ট রেসিডেন্সি পাওয়া, ওরা এত ডলার খরচ করলে, $1 মিলিয়ন খরচ করলে তার থেকে নাগরিকত্ব দিবে। কিন্তু ওরা জানে বাংলাদেশ থেকে লিগেলি, পাকিস্তান থেকে লিগেলি, ইন্ডিয়া থেকে লিগেলি, চায়না থেকে লিগেলি টাকা আনা যায় না। তবু এই সমস্ত দেশে নাগরিকত্ব ওরা দেয়। এই কারণে ওদের ডাবল লাভ। প্রথম হচ্ছে একটা থোক টাকা আসলো, তারপরে ওদের যেটা অনেকে জানে না বা অনেকে বলে না, ওদের যখন ন্যাশনালিটি হয়ে যায়, পাসপোর্ট পেয়ে যায়, তখন ওই টাকার উপরে এই সমস্ত দেশ 30 to 40% ট্যাক্স ইম্পোজ করে। ওটা ডাবল লাভ। এখন যে চোরটা, নিউজিল্যান্ডের কথা বলি আমি, যে চোর সে 30 কোটি টাকা চুরি করে নিউজিল্যান্ড এসেছে, তার 40% ট্যাক্স পরে দিতে হয়েছে। 40% মানে তার 12 কোটি টাকা চলে গেল, তবু তার 18 কোটি টাকা রইলো, হোয়াইট মানি হয়ে গেল। ঠিক না? সেই চোরটা মনে করলো আমি 30 কোটি টাকা চুরি না করে আমি 18 কোটি টাকা চুরি করলাম। কিন্তু নিউজিল্যান্ড কোম্পানির লাভ হচ্ছে দুইটা। প্রথমে যে এই 12 কোটি টাকা পরে ট্যাক্স হিসেবে নিল, আর তারপর প্রথম দিকে 30 কোটি টাকা ওদের ইনভেস্টমেন্ট হিসেবে আসলো। তাই এই সমস্ত দিকগুলি কিন্তু, তাই ওরা, আমরা বাতির নিচে অন্ধকার। ওরা যতই আমাদেরকে মানবাধিকার কথা বলে, নীতি বাক্যের কথা বলে, ওরা এই সমস্ত, এই দেখেন তত্ত্বাবধায়ক সরকার 18 মাসে একটি পয়সাকে আনতে পেরেছে। হ্যাঁ, কিছু টাকা পাচার হয়েছে, এটা অস্বীকার ব্যাপার, কিন্তু আনতে পেরেছে। একমাত্র শেখ হাসিনার সরকারই কিন্তু কোটি কোটি টাকা বাংলাদেশে ফেরত এনেছিল। সেটা ছিল শেখ হাসিনা সরকারের সদিচ্ছা, সততা, জেদ এবং একাগ্রতা। তাও পারে না, অনেক দেশের সাথে পারে নাই, কানাডার সাথে পারে নাই, আমেরিকার সাথে পারে না, নিজের সাথে আমি সাক্ষী নিজে, আমরা চেষ্টা করতে পারিনি। তাই বা আমি আমাদের দর্শক শ্রোতা থেকে বলি, এই সমস্ত ব্যাপারে বিদেশিদের উপর ডিপেন্ডেন্ট না করে আমাদের নিজেদের দেশেই আমাদেরকে ভোকাল হতে হবে। আমাদের নিজের দেশে কিংবা নিজেদের পরিচিত, বা আমি বাংলাদেশে নাই, বাবা বাংলাদেশে নাই, কিন্তু আমাদের ফোরামে, আপনার মাধ্যমে, যে আপনার জার্নালের মাধ্যমে যদি আমরা বাঙালিদেরকে উদ্বুদ্ধ করি, এই সরকার এবং এই গণবিরোধী সরকারগুলি বিরুদ্ধে আমরা যদি, ডক্টর ইউনূস তো ফ্রম দ্য ডে ওয়ান বাবা বলেছেন প্রত্যেকটা কাজ ছিল তার বেআইনি, সমর্থনযোগ্য না। এবং কোনোদিন যদি দেশে আইনের শাসন হয়, আপনি দেখবেন এগুলি এক কলমে খোঁজা সব হয়ে যাবে, তখন তারা জীবিত থাকবেন না। এবং তাদের ভিতরে নিন্দা প্রস্তাব নেওয়া হওয়ার পরও কিন্তু বিভিন্ন শাসক শ্রেণী কিন্তু এটা করে। আগে কিন্তু জিয়া রহমানের একসাথে অনেক জিনিস কিন্তু সংবিধান বিরোধী ছিল, বাদ দেওয়া হয়েছে, কন্ডেম করা হয়েছে, কিন্তু চোরান আসনে ধর্মের কাহিনী বারবার কিন্তু এই সমস্ত অশুভ শক্তিগুলি আসে, আমাদের দেশটাকে পিছিয়ে নিয়ে যায়, আবার আমাদের দেশটাকে 100 বছর পিছিয়ে নিয়ে যাচ্ছে। আমি আবার আসবো আপনার কাছে। শালা আহমেদ রূপা, আপনি যে কথাগুলো শফিকুর রহমান বলছিলেন, যে তার বিভিন্ন আন্তর্জাতিক পর্যায়ে বা জাতীয় পর্যায়ে যেই ইস্যুগুলোর সামনে চলে আসছে, আন্তর্জাতিক মহল তারা কিভাবে নিবে সেটা আসলে যে খুব মানে আশাবাঞ্জক কিছু সেটি নাও হতে পারে। যদিও আমরা জানি ডক্টর ইউনূসের বিরুদ্ধে আগেই কিন্তু মামলাও, আন্তর্জাতিক আদালতে মামলাও, অভিযোগও দেওয়া আছে, সেটি হয়তো এখন আর একটু ত্বরান্বিত করতে পারে। আপনার কাছে কি মনে হয় যে এই আমাদের রাষ্ট্রপতি, আপনি যদিও অন্য অ্যাঙ্গেল গুলো বলছিলেন, যে রাষ্ট্রপতি যা বলছেন তার কথার মধ্যে অনেক ধরনের গ্যাপ আছে, অনেক কিছু তিনি ঠিক মতো বলেন নাই, তার স্ববিরোধিতা আছে ইত্যাদি। কিন্তু আমি যদি একটু আপনার কাছ থেকে জানতে চাই, আপনার কি মনে হয় কেন তিনি হঠাৎ করেই এই ডক্টর ইউনূসের বিরুদ্ধে মুখ খুললেন? আমার কাছে মনে হয়েছে কোনো কারণে বা কেউ বা কারা ওনাকে দিয়ে এটা করিয়েছে, বা উনি নিজের জন্য একটা সেফ রাস্তা খুঁজছেন এই পুরো বিষয়টা থেকে বেরিয়ে যাওয়ার, এটাও হতে পারে। অথবা ওনাকে দিয়ে কেউ বলিয়েছে, কারণ উনি তো আকণ্ঠ প্রশংসা করলেন একটা নির্বাচন, যে নির্বাচনে একটা মেজরিটি, একটা বড় দল, রাজনৈতিক দল এবং তাদের সহযোগী, মানে তাদের অ্যালায়েন্স রাজনৈতিক দলগুলো অংশ নেয় নাই, সেই প্রশ্নটুকুনি লেজিটিমেসি দিলেন এবং তারেক রহমানকে আকণ্ঠ প্রশংসা করলেন। অনেক কিছু এখান থেকে আপনি যদি ছোট 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 করে এটাকে ভাঙতে থাকেন, আপনি দেখবেন অনেক কিছু আপনার কাছে বেরিয়ে আসবে। আমার কাছে মনে হয়েছে ফরমাইশিও হতে পারে, ওনার নিজের একটা স্কেপ রুট উনি খুঁজছেন, উনি অনেক কিছুই হতে পারে। হ্যাঁ, এটা গেল একটা অ্যাসপেক্ট। আর আপনি যেটা বলেন আন্তর্জাতিক ভাবে,
একটা বিষয় হলো, আমি একটু উল্টো করে বলি, বাংলাদেশের বিগত সরকারের শেখ হাসিনা সরকারের সমালোচনা এবং আলোচনার কথা বললে আলোচনা যেগুলা প্রশংসা করার বিষয় অনেক, কিন্তু একটা জায়গায় প্রচন্ড ভাবে ব্যর্থ হয়েছেন, সেটা ছিল বিগত সরকার। ব্যর্থতাটা কোনটা? সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল রিলেশনস প্রপারলি ওনারা আমার কাছে মনে হয়েছে করে নাই। আমি যখন নাকি আমাদের সরকারটা পড়ে গেল, এই ঘটনাগুলো ঘটতে থাকলো, তারপরে যখন নাকি আমি অনেক কিছু আরো ডিপলি দেখা শুরু করলাম, আমি দেখলাম শেখ হাসিনার সরকার সম্পর্কে মোস্টলি, আমি অনেক কংগ্রেসম্যানের সাথে কয়েকজনের সাথে কথা হয়েছে, মোস্টলি একটা নেগেটিভ ধারণা শেখ হাসিনাকে নিয়ে। শেখ হাসিনার সোলজার যারা পররাষ্ট্র মন্ত্রণালয় বা ওনার সাথে যারা এই লিয়াজোর কাজগুলো করে, যারা রিলেশন গুলোকে মেনটেন করে, এরকম একটা সাকসেসফুল গভর্নমেন্টের সম্পর্কে এরকম একটা নেগেটিভ ধারণা কেন হবে? হওয়া তো উচিত নয়, কারণ ওইখানে নেগলিজেন্সি আছে, ওখানে প্রপার মানুষটা প্রপার কাজটা করতে পারে নাই, যে আমার গভর্নমেন্ট এই কাজগুলো করছে। কারণ আমাদের যে বিরোধীরা ইউনুসরা মেটিকুলাস ডিজাইনে তো বহু বছর আগে থেকে আমাদের পিছনে লেগেছে, বিশাল ফোর্স, জামাতের অনেক টাকা, ইউনুসের অনেক টাকা, যেটাই ভাই বললেন, সেখানে অর্থের কাছে অনেক কিছু আপনি পরাস্ত হয়ে যাবেন। এবং ইউনুসের যে ইউনুস ফাউন্ডেশন 24 ঘন্টা কাজ করে, 24/7 ঘুরছে ওনার গড়ি, সেখানে আমাদের কোনো কিছু নাই, উপরন্তু আমাদের কোনো এফোর্টও নাই যে আমরা বলবো যে না আমাদের গভর্নমেন্ট এই তুলে ধরা নিজেকে। বাংলাদেশের মানুষের সামনে তো ঠিক মতো তুলে ধরতে পারে নাই নিজের গুণ, মাঝে মাঝে গাইতে হয়। কিন্তু আজকের দিনে, এখনকার দিনে যদি আপনি তাকান, ইফ আই লুক ব্যাক, আমি দেখি এই যে নেগেটিভ জায়গা থেকে একটা মাঝামাঝি জায়গায় এসছে, এখান থেকে আমরা পজিটিভ দিকের দিকে যেতে পারি। বিকজ যখনই একটা সরকার আসে, নতুন একটা সরকার আসে, তখন পুরনো সরকারের সাথে কম্পারিজন হতে থাকে। 17 বছর 16 বছর সবাই শেখ হাসিনা সরকারকে দেখেছে, তারপরে ভয়ঙ্কর দানবের মতো একটা 18 মাসের সরকার, অবৈধ সরকারকে দেখেছে, দানব। এখন এই দানব এতদিন নোবেল শান্তির দিয়া, এবং সে হার্ভার্ড বলেন, অক্সফোর্ড বলেন, পৃথিবীর বড় বড় ইউনিভার্সিটিতে যায় লেকচার দিচ্ছে, ইউনুস, ডক্টর মোহাম্মদ ইউনুস আসছে, এক ধরনের একটা হাইপ তাকে নিয়ে তৈরি করা হয়ে গেছে। এই জায়গাটায় এই যে ডক্টর ইউনুসকে নিয়ে যে হাইপ ছিল, তার প্রতি মানুষের বিভিন্ন দেশে যে এক ধরনের মর্যাদার জায়গা ছিল, এখন কি এটি থাকবে? এখন তো এই সারা বিশ্বের মানুষ এটি জেনে গেছে, তো তারা কি এই জিনিসটা কিভাবে নিতে পারে? আপনার কি মনে হয় যে এখানে আমি একটা সিম্পল ইমেজের জায়গা অন্তত পক্ষে একটা আঘাত করেছে কিনা? অনেক খারাপ হয়েছে, বিলিভ মি। কেন বলছি, আমি একটাই উদাহরণ দিই। ডক্টর আব্দুল মোমেনের একটা সাক্ষাৎকার আমাকে দিয়েছে, আপনাকে দিয়েছে, সবাইকে দিয়েছেন। উনি যখন জাতিসংঘে যোগাযোগ করেছে, উনি যখন ওই রিপোর্টটার কথা বলেছে, ইট ওয়াজ এটা একটা ভুল ভ্রান্ত রিপোর্ট। জাতিসংঘ ওনার সাথে বলেছে ওনাকে, এটা ফরমাইশি ভলকার টুর্ক নিজে করেছে, এটা ভলকার টুর্কের রিপোর্ট, ইউনুস তাকে ফরমাইশ করে করিয়েছে। আজকের দিনে সবাই চুপ করে আছে, কিন্তু এটা কিন্তু চুপ করে থাকবে না। ইউনুসের যে ইমেজ, ওটা কিন্তু নাই এই মুহূর্তে। আমরা এখনো ওই জায়গাটা পৌঁছতে পারিনি যে ইউনুসকে নিয়ে সরাসরি কেউ অপরাধের কাঠগড়ায় দাঁড় করাবে। কিন্তু ইউনুসকে নিয়ে যে একটা বড় কোশ্চেন মার্ক তৈরি হয়েছে, আমাদের এই 18 মাসের সফলতা বলতে পারেন ওইটাই, যে পৃথিবীর সামনে ইউনুসকে নিজেকেও নিজে এক্সপোজ করেছে সে কত খারাপ লোক। কারণ খারাপ লোক খারাপ কাজই করে, ডাকাতিই করে, কারণ সে তো তাকে নিজেকে লুকাতে পারে নাই। তার যে ভিনডেক্টিভ নেচার, তার যে প্রতিহিংসার আচরণ, সে প্রতিহিংসা, হিংসা, বিদ্বেষ ছড়ানোর জন্য, শেখ হাসিনার প্রতি বিদ্বেষ ছড়ানোর জন্য, হিংসাটাকে প্রতিফলিত করার জন্য সে 18 কোটি মানুষের জীবন বিপন্ন করে দিছে, সে মুক্তিযুদ্ধকে বিলীন করে দিছে। এই জিনিসগুলো তো আপনি, এটা তার নেচার, এবং এইটাই পৃথিবীর মানুষের সামনে প্রকাশ হয়ে গেছে। সে এখন একটা কোয়েশ্চেন মার্ক। এখন ও ডক্টর ইউনুস বলবো না, ওকে আমি নিজে কথা বলেছি বিদেশিদের সাথে, ওকে ওয়েল দেন, মানে আরো বলো, দেন আমরাও রেডি থাকি, আমরাও সাথে সাথে কাগজপাতি রাখি, লুক এট দিস। সো আমার মনে হয় যে হ্যাঁ, টাকার কাছে নথি স্বীকার করতেই হবে, বাট ততক্ষণ পর্যন্ত পশ্চিমা বন্ধুরা মনে করবে যে আমার এই মানুষটাকে দরকার আছে, ততক্ষণ পর্যন্তই থাকবে, না হলে অং সান সু চি এখন জেলখানায়। অনেক ধন্যবাদ আপনাকে। আমি আবার শেষ করব অনুভব আপনাকে দিয়ে। এই যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন যে অভিযোগগুলো করলেন, এর মধ্যে অনেকগুলো না, সবগুলোই রীতিমতো অপরাধ, বিভিন্ন ক্যাটাগরির অপরাধের মধ্যে পড়ে। এখন আপনার কাছে কি মনে হয়, এই সরকার, এটা তো দায়িত্ব সরকার, আমরা তো জানি যে রাষ্ট্রপতি যখন একটা অভিযোগ করেন সেটি আইনের চেয়েও অনেক বেশি, এরকম একটি বিষয়। তাইলে
তিনি যে অ্যাঙ্গেলের ইয়েগুলো, যেমন রাষ্ট্রদ্রোহীর যে ঘটনাগুলো তিনি বলেছেন, অর্থাৎ তাকে উৎখাত, সিটিং প্রেসিডেন্টকে উৎখাতের জন্য বারে বারে চেষ্টা করা হয়েছে। তিনি বলেছেন বিচারপতিকে নিয়ে আসা হয়েছিল, তিনি বলেছেন তার বাড়ি ঘেরাও করে ওই যে ভ্যান ট্যান নিয়েও লোকজন গণভবনের মতো লুট করার প্ল্যান করেছিল ইত্যাদি। তাহলে এখন কি করার? এই সরকার তো ক্ষমতায়, এই বিএনপি সরকার কি করবে, কি মনে হয় আপনার কাছে? শফিকুর রহমান। ধন্যবাদ। প্রথম বাবাকে ধন্যবাদ দিচ্ছি, খুব সুন্দরভাবে বলেছেন। কিন্তু আরো কিছু অ্যাড করতে চাচ্ছিলাম। আমি এটা অ্যাড করে আপনার তো কিন্তু আপনার পছন্দ দেবো। বিদেশি কংগ্রেসম্যান ডেলিগেটস যারা আছেন, আপনি বলছেন হ্যাঁ অবশ্যই আমরা প্রতিটা এমপি কংগ্রেসম্যানের কাছে আমরা তুলে ধরতে পারিনি, কিছু তুলে ধরেছি। তবে একটা জিনিস আপনারা মনে রাখবেন, তারা যারা আছেন তারা কিন্তু ওদের এত ফ্রি টাইম নাই যে ওরা বাংলাদেশকে নিয়ে ভাববে। শুধু একমাত্র যে সমস্ত এমপি থাকে যাদের এলাকায় বাংলাদেশের সংখ্যা বেশি, তারা বাংলাদেশের কিছু কাজ করে, তাই ওরা ওদের সমস্যা নিয়ে আলোচনা করে। আর সবাই এই যে বলুন তো, আজকাল দুনিয়াতে সবাই রিল দেখার অভ্যস্ত, মানে ডিটেলে যাওয়ার চেষ্টা করে না, তার জন্য। আর আপনি যে বলছেন ডক্টর ইউনূস, আপনি যেটা বলছেন আন্তর্জাতিক পর্যায়ে, আপনি ডক্টর ইউনূস 18 মাসে, বেশি এখন না, 18 মাসে তার বিদেশে যখন সফরে যেত, তার রিসিপশন, তার আচার আচরণ সবগুলি দেখেন ঠিক জননেত্রী শেখ হাসিনার সময় যখন উনি যেতেন, উনি G7 সামিটে যেতেন কিংবা বিভিন্ন যেতেন, তার সঙ্গে কেমন ট্রিটমেন্ট করা হতো। এবং ইভেন শুধু এটা না, উনি রানীর সঙ্গে দেখা করতেন, উনি সম্মান প্রদর্শন করতেন রানীকে, কিন্তু উনার রানীর রিয়েকশনটা ছিল অনেক পজিটিভ। আর আমাদের ডক্টর ইউনূস যে প্রিন্স চার্লসের সঙ্গে দেখা করেছে, কি অবস্থা আপনারা জানেন। ইভেন আপনি একটা জিনিস আমার চোখে এখনো ভাসছে, যে আপনি ব্রিটেনের প্রধানমন্ত্রী, ব্রিটেনের সূর্য ডুবে গেছে তবু ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাক শেখ হাসিনার সঙ্গে যখন দেখা করেছিলেন, শেখ হাসিনা সোফায় বসা ছিলেন, উনি পাশে গিয়ে হাঁটু গেড়ে উনি ওনার সঙ্গে কথা বলছেন। এটা কিন্তু ডিপ্লোমেসি কিছু অনেক জিনিস ওরা কিন্তু অনেক সময় নিজে করতে চায় না, কিন্তু এটা ছিল যে মানে কতগুলি অনুভূতি যেখানে গভীর, আইন সেখানে অচল। মানে শেখ হাসিনা, ইভেন আরো দেখবেন সেখানে বিভিন্ন G7 G10 সামিটে শেখ হাসিনার উপস্থিতি ছিল অনেকের কাছে। ইভেন উনি যখন আগে যখন আমাদের ট্রাম্প যখন প্রেসিডেন্ট ছিল, কিংবা পুটিন যখন কথা বলছেন, ব্যক্তিত্ব নিয়ে কথা বলেছেন, এবং ওনাকে কিন্তু যথেষ্ট সমীহ করে ওনারা প্রতিপক্ষ করতো। এটা কিন্তু ইমেজ ছিল না। আর এখন যেটা বলেছেন, এখন তার ইমেজ নাই, আর ইমেজ অবস্থা খুবই খারাপ, দেখবেন তার কি অবস্থা হয়। তাই কিন্তু যেটা আপনি যে প্রসঙ্গে যেটা বলছিলেন, যে একটু ছোট করে যদি বলেন যে বিএনপি সরকার এখন, বিএনপি সরকার, আমি এটা 2012 তারিখের পর থেকে বলছি, আমাদের বিএনপি সরকার বেশি প্রত্যাশা হয়ে যাচ্ছে। এত প্রত্যাশা আমাদের করা উচিত হবে না। এগুলি কিছু করছে এই কারণে আমি বলছি, কিছু আমাদের পক্ষে যাচ্ছে। যখন বিএনপি জামাতের সমালোচনা করতে যাচ্ছে কিংবা জামাতকে ফেস করতে যাচ্ছে, তখন ওদের কিছু কথাবার্তা, আচার আচরণ মনে হচ্ছে আমাদের পক্ষে, কিন্তু আসলে না। বিএনপি এবং জামাত কিন্তু ওরা আগে বলছে একই মায়ের পেটে দুই ভাই, তাই এবং বিএনপি আওয়ামী লীগকে এস্টাবলিশ করতে দেওয়া মানে তার রাজনৈতিক মৃত্যু ঘটানো। তাই এই এত কিছু আমাদের অধিকার আমাদেরকে আদায় করতে হবে। আপনি দেখেছেন একটা ঘটনা, আপনি উল্লেখ করার মতো ঘটনা, আওয়ামী লীগ অফিস খুলে দিচ্ছে, করতেছে, কিন্তু আবার গত পরশুদিন শেখ হাসিনাকে একটা নতুন মামলা, বিডিআর হত্যাকাণ্ডের নতুন মামলা তাকে আসামি করা হয়েছে, যেটা আগে কখনো করা হয়নি। তাই আমি বলছি, এবং ওরা তো বলবেই, আপনি দেখবেন কোন বিচার মামলা বলে, এটা আমরা করিনি, এটা তো করছি ইউনূস সরকার, আমরা সেই আইনের শাসন, আইন তার নিজস্ব গতিতে চলবে এইভাবে। তাই বিএনপি গভর্নমেন্টের কাছে আমি জানি, এগুলি যদি কোনো একটা সুস্থ মানুষ, একটা সৎ সরকার যদি থাকতো, তার অবশ্যই ডক্টর ইউনূসের তো বিচার হতো, এবং শাহাবুদ্দিন সবার কিছু নেগলিজেন্সি বিচার হতো, কিন্তু এগুলো ওরা করবে না। এই বিএনপি, এই যে আপা যেটা বলেছেন, খুব সুন্দর বলেছেন, তার কিছু পার্সোনাল ইন্টারেস্ট ছিল, এবং তাকে এগুলি কথা তাকে বলানো হয়েছে ওই পার্সোনাল ইন্টারেস্টের জন্য, যেটা উনি তো 2 মাস আগে বলেছিলেন উনি রাষ্ট্রপতি পদ থেকে নির্বাচিত সরকার আসার পর পদত্যাগ করে চলে যাবেন। কিন্তু এখন ওনার এই পদে থাকার একটু খায়েশ হয়েছে বলেই উনি প্রমাণিত দুর্নীতিবাজ, খুনি, দেশদ্রোহী তাদেরকে যেভাবে প্রশংসা করেছেন, যেভাবে এই 2012 নির্বাচনকে উনি যেভাবে সার্টিফাই করেছেন, এটা ওনার করা উচিত ছিল না, উচিত হয় নাই। তাই এই সমস্ত দোষে কিন্তু ডক্টর ইউনূস যেমন শাস্তির সম্মুখীন হবেন, আমাদের শাহাবুদ্দিন সাহেব আমাদের দলের লোক, আমার পছন্দ লোকও ছিলেন, কিন্তু উনার কিছু কার্যকলাপ কিন্তু উনাকেও আইনের
আশায় আইনের কাছে সম্ভব মানে আইনের সম্মুখীন হতে হবে। আর সবশেষে এক কথা বলে যাচ্ছি, বিএনপি গভর্নমেন্ট, বিএনপি দল এমন কিছু করবে না যা আওয়ামী লীগের জন্য ভালো হবে।